আচ্ছা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা ক্রোমোজোম তোমাদের আমি প্রথমে যে ক্লাসটা করেছিলাম একদম ফার্স্ট ক্লাসে, ক্রোমোজোম, ডিএনএ, জিন এর মধ্যে একটা সম্পর্ক বলেছিলাম। যদি বলা যায় ক্রোমোজোম কোথায় রয়েছে, বেসিক্যালি আমাদের যে বডি কি দ্বারা তৈরি, 10⁻56 নাম্বার অফ সেল দ্বারা তৈরি। এই যে সেল, এই সেলটাকে তুমি যদি খুব পুঙ্খানুপুঙ্খরূপে অবজার্ভ করো, তাহলে এই সেলের দুটো পার্ট হয়, একটাকে বলা হয় সেল মেমব্রেন, একটাকে বলা হয় নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে তুমি যদি দেখো তাহলে নিউক্লিয়াসের আবার চারটে পার্ট হয়, একটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার ওলাস, নিউক্লিয়ার প্লাজম অ্যান্ড এই যে পোর্শনটা তাকে আমরা বলছি নিউক্লিয়ার রেটিকিউলাম। এই নিউক্লিয়ার রেটিকিউলামটাই অ্যাকচুয়ালি তোমার কি তৈরি করে, ক্রোমোজোম তৈরি করে। আমাদের বডিতে কতগুলো ক্রোমোজোম রয়েছে, 46টা ক্রোমোজোম রয়েছে। তো আজকে আমরা সেই ক্রোমোজোমের স্ট্রাকচার, কোন অ্যানিমেলে কি ধরনের ক্রোমোজোম হয়, ক্রোমোজোমাল ডিসঅর্ডার কি কি হতে পারে সব আমরা পড়বো। দেখো ক্রোমোজোমের একটা ডেফিনেশন দিয়েছে, ইন্ট্রাসেলুলার, সেলের মধ্যে থাকে, জিন বেয়ারিং, জিন বহন করে, স্পিসিস স্পেসিফিক, প্রত্যেকটা স্পিসিসের একই ক্রোমোজোম হয় না, রড শেপ দণ্ডাকৃতির হয়ে থাকে, ক্লিয়ারলি ভিজিবল ডিউরিং মেটাফেজ অ্যান্ড অ্যানাফেজ, তোমরা অলরেডি সেল ডিভিশন পড়েছো, এই জায়গায় দেখা যায়, অ্যান্ড ট্রান্সফার্ড কি করে তোমার ক্যারেক্টার্স প্যারেন্ট থেকে ট্রান্সফার করে অফস্প্রিং এ। মানে যদি এক কথায় বলা হয়, ক্রোমোজোম বহনকারী দণ্ডাকৃতির স্পিসিস স্পেসিফিক ইন্ট্রাসেলুলার পার্ট, যেটা তোমার প্যারেন্ট থেকে সন্তানের মধ্যে ক্যারেক্টার বহন করে, যাকে আমরা মেটাফেজ এবং অ্যানাফেজ ফেজে খুব ক্লিয়ারলি দেখতে পাই মাইক্রোস্কোপের নিচে। এটাই তো ক্রোমোজোম। তাহলে এটা তোমার ক্রোমোজোমের বিভিন্ন, হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো ডিসকভারি। আচ্ছা ডিসকভারি বলতে ক্রোমোজোমকে প্রথম কে অবজার্ভ করেন স্ট্রেচ বার্জার 1875-এ। ক্লাস শেষ হয়ে গেলে আমি তোমাকে মার্ক করে দেবো কি কি পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা ক্রোমোজোম আর ফার্স্ট ডিসকভার্ড বাই, একটা হচ্ছে অবজার্ভ করা আর একটা ডিসকভার করা, কে করেছেন, অল্টার ফ্লেমিং। আর ক্রোমোজোমাস প্রথম এই নামটা কয়েন করেছিলেন কে, ডব্লিউ অল্ডেয়ার্স, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার তিনটে অ্যানালিসিস, প্রথমত এই সাল তো তোমার লাগবেই না, আর দ্বিতীয়ত তুমি যদি পড়তেই চাও তাহলে একমাত্র এই দুটো পড়বে, এটা দরকার নেই। নেক্সট বলছে ক্রোমোজোম নাম্বার অ্যান্ড সাইজ, ক্রোমোজোমের কি নাম্বার বা কত সাইজ রয়েছে। দেখো কোন প্ল্যান্টের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে, অ্যান্সার কি, অফিওগ্লোসাম, যেখানে ক্রোমোজোম রয়েছে প্রায় 1260টা। একটা সেলের মধ্যে 1260টা ক্রোমোজোম, আমাদের মধ্যে কতগুলো, 46টা। তাহলে মানে দেখো প্ল্যান্ট সব থেকে বেশি ক্রোমোজোম কে বহন করছে। দেখো প্ল্যান্ট কন্টেইন মিনিমাম নাম্বার অফ ক্রোমোজোম, স্পাইরোগাইরা, মিউকর, যাদের কতগুলো ক্রোমোজোম রয়েছে, দুটো। আচ্ছা অ্যানিমেল কন্টেইন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রোমোজোম, ঠিক আছে। অ্যানিমেল কি, অলাকান্থা, যেটা কি 2n ইকুয়ালস টু 1600, অ্যানিমেল একটা। চলো তাহলে অলাকান্থা কি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রোমোজোম থাকে। আচ্ছা দেখো একটা জিনিস, দেখো যে অ্যানিমেলের ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ ক্রোমোজোম থাকে সেটা কি হবে, লেখো অ্যাসকারিস। অ্যাসকারিস যার ক্রোমোজোম নাম্বার কি, দুটো, ওটা ভুল হয়ে গেছে, দুটো কপি হয়ে গেছে। অ্যানিমেল কন্টেইন মিনিমাম নাম্বার অফ ক্রোমোজোম, অ্যান্সার কি তোমার অ্যাসকারিস, ASCARIS। আচ্ছা নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান রিপ্রোডাক্টিভ সেল। আচ্ছা রিপ্রোডাক্টিভ সেল মানে গ্যামেট, ব্র্যাকেট লিখে রাখো গ্যামেট, গ্যামেট, গ্যামেটে কটা ক্রোমোজোম থাকে, 23টা। আচ্ছা নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান সেক্স সেল, একই মানে কি গ্যামেট, অ্যান্সার কি n = 23, মানে রিপ্রোডাক্টিভ সেল বলুক আর সেক্স সেল বলুক একই হবে, মানে এটা স্পাম বা ওভাম। আচ্ছা তোমার নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান সোমাটিক সেল মানে বডি সেল, বডি সেলে কতগুলো থাকে, 46টা, তোমরা জানো 23টা প্লাস 23টা ডবল পেয়ারে থাকে। নাম্বার অফ ক্রোমোজোম ইন এন্ডোস্পাম অফ তোমার অ্যানজিওস্পাম, অ্যানজিওস্পাম এর এন্ডোস্পামে একমাত্র ডাবল ফিউশন হয়, মানে একটা স্পাম একটা ওভামের সঙ্গে ফিউশন করে যদি 2n তৈরি করে, এর সঙ্গে আবার একটা স্পাম ফিউশন করে 3n করতে পারে। এটা উদ্ভিদের ক্ষেত্রে অ্যানজিওস্পামে দেখা যায়, এন্ডোস্পামে গিয়ে। তার মানে এর 3n মানে কত, 69।
ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার নাম্বার অ্যান্ড শেপ ক্রোমোজোমের। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। দেখো আমরা এখানে যেটা বলছি যে সিঙ্গেল সেট অর হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম ইজ কল্ড জিনোম। আচ্ছা জিনোম কাকে বলা হচ্ছে? তুমি আমাদের বলছে সিঙ্গেল সেট অর হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে আমরা জিনোম বলি। দেখো আমাদের বডিতে যত হ্যাপ্লয়েড সেল রয়েছে তাকে তুমি যদি এক জায়গায় নিয়ে আসো, যত টাইপস অফ হ্যাপ্লয়েড সেল, আচ্ছা বলো তো কেন? তুমি ধরো এখানে একটা কথা বলছি, ধরো এই যে 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে, 1 নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে? দুটো। 2 নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে? দুটো। আচ্ছা বলো তো আমি যদি ভ্যারাইটি দেখতে চাই তাহলে 4টে ক্রোমোজোম আছে না 2 টাইপের ক্রোমোজোম আছে? ভ্যারাইটি দেখতে চাই তাহলে বলতো 4 ভ্যারাইটির ক্রোমোজোম আছে এখানে নাকি 2 ভ্যারাইটির ক্রোমোজোম আছে? 2 ভ্যারাইটি। কেন? তার কারণ হচ্ছে এই দুটো তো সেম, কারণ 1 নাম্বার ক্রোমোজোম দুটো মানে এর সেম সেম ক্যারেক্টার। তো আমি কি করছি, আমি একটা অ্যানিমেল বা একটা উদ্ভিদের ভ্যারাইটি অ্যানালিসিস করছি, টাইপস অফ ক্যারেক্টার্স। তো আমি কাকে নেব? তার সিঙ্গেল পেয়ারকে নেব, ডবল পেয়ারকে কেন নেব? সিঙ্গেল পার্টকে নেব। তাই জিনোম মানে হচ্ছে আমার হিউম্যান জিনোম, মানে কি হিউম্যান বডির যতগুলো হ্যাপ্লয়েড সেল রয়েছে তাদেরকে আমি আলাদা করে নিলাম। কেন? কারণ ডবল কেন কাউন্ট করব আমি, তাই আমি ওটাকে বলছি জিনোম। তাহলে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমকে আমরা বলে থাকি জিনোম। আচ্ছা আমরা এমসিকিউ টু থিওরিতে জায়েন্ট ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করেছিলাম, দুটো জাস্ট বলেছিলাম, পলিডিন ক্রোমোজোম অ্যান্ড ল্যাম্ব্রাস ক্রোমোজোম। তো পরীক্ষায় কোশ্চেন দেবে যে পলিডিন ক্রোমোজোম কোথায় দেখা যায়? ড্রসোফিলার স্যালাইভারি গ্ল্যান্ডে, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। অ্যান্ড ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় দেখা যায়? ফ্রগের উসাইড বা ফিশের উসাইটে দেখা যায়। এগুলো জায়েন্ট শেপ ক্রোমোজোম, মানে অনেক বড় সাইজের ক্রোমোজোম। আমরা এমসিকিউতে পড়েছিলাম ক্যারিও, মানে এমসিকিউতে করিনি এটা, ক্যারিওটাইপ অ্যান্ড ইডিওগ্রাম। আচ্ছা দেখো ক্যারিওটাইপ আর ইডিওগ্রাম ব্যাপারটা কি? তুমি একটা পার্টিকুলার সেটস অফ ক্রোমোজোমকে যখন আইডেন্টিফাই করবে, ঠিক আছে, তখন তাকে আমরা ক্যারিওটাইপ, বা তুমি বলতে পারো এর নাম্বার অ্যান্ড অ্যাপিয়ারেন্সকে যখন আমরা অ্যানালিসিস করবো তখন আমরা তার ক্যারিওটাইপ করে থাকি, ঠিক আছে, ক্যারিওটাইপ করে থাকি। আর দেখো ডায়ামেট্রিক রিপ্রেজেন্টেশন, ধরো আমাদের জুলজিতে একটা এক্সপেরিমেন্ট ছিল মাস্টার ডিগ্রিতে যখন আমরা করেছিলাম, সেটা হচ্ছে হিউম্যান সেল নিয়ে তার থেকে এক্সট্র্যাক্ট করে 46 ক্রোমোজোমকে তোমাকে মাইক্রোস্কোপের নিচে মাউন্ট করে দেখতে হবে, ঠিক আছে। তো যেহেতু হিউম্যান সেল নেওয়াটা মুশকিল, কোথায় পাবো হিউম্যান সেল? তাই আমরা ড্রসোফিলা সেল দেখতাম, আর হিউম্যান সেলের ক্যারিওটাইপ একটা কাগজে স্যাটা দিয়ে দিত যে এটাই নাও। হিউম্যান সেল, এটা কিন্তু এক্সপেরিমেন্ট ছিল, হিউম্যান বডি থেকে সেল নিয়ে সেই সেল মাউন্ট করে তার মধ্যে যে 46টা ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের একটা ছবি আঁকা। তো ক্যারিওটাইপিং মানে কি? ক্যারিওটাইপিং মানে প্রসেসিং, মানে আমি যে হিউম্যান সেলটাকে নিলাম, অ্যানালিসিস করলাম, করার পরে আলটিমেটলি বিভিন্ন শেপ সাইজ অ্যানালিসিস করা, এটাকে কি বলছি আমরা? ক্যারিওটাইপিং। এবার ইডিওগ্রাম কাকে বলছি? একটা ডায়োগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, মাইক্রোস্কোপের নিচে চোখ রেখে আমরা আঁকছি, আচ্ছা এটা 1 নাম্বার ক্রোমোজোম এরকম ভাবে রয়েছে, আবার খুঁজছি, আচ্ছা এটা ওই একই রকম লাগছে, এটা তাহলে 1 নাম্বারের ডবল পেয়ার। বুঝতে পেরেছো? মানে ওর পাশাপাশি থাকবে নাকি, দুটো 1, দুটো 2, দুটো 3 ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো তোমাকে ওই ক্যারিওটাইপিং করে ছবি এঁকে ওর শেপ সাইজ মেলাতে হবে, এটাকেই বলা হয় ক্যারিওটাইপিং এবং ইডিওগ্রাম। স্বাভাবিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে একটা সেলের মধ্যে, সব 46টা ক্রোমোজোম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মাউন্ট করার পরে বিভিন্ন জায়গায় রয়েছে। এবার মাউন্টিং সব থেকে ভালো হয় যদি অ্যানাফেজ স্টেজে করা যায় বা তোমার ধরো মেটাফেজ স্টেজে করা যায়, তাহলে সেই ফেজটা সব থেকে ভালো তোমার এই ক্রোমোজোমকে অ্যানালিসিস করা যায়। এবং এইগুলোর তাৎপর্য কি? দেখো এগুলোর তাৎপর্য যখন লং রানে কেউ বায়োলজি নিয়ে পড়াশোনা করে তখন তারা এরম ভাবে কোন একটা বডির সমস্ত সেলের তো একই ক্যারেক্টার, আমার এই স্কিন সেলের যা ক্যারেক্টার হবে আমার এই স্কিন সেলেরও সেম ক্যারেক্টার হবে, তাহলে আমার কোনো একটা স্কিন সেলের কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারে গন্ডগোল আছে কিনা সেটা অ্যানালিসিস করাই হচ্ছে বেসিক্যালি ক্যারিওটাইপিং ও ইডিওগ্রাম করা হয়। তাহলে ক্যারিওটাইপিং কি? কোন একটা সেলে মাইক্রোস্কোপের নিচে গিয়ে চোখ রেখে দেখা বিভিন্ন শেপ কেমন, সাইজ কেমন, অ্যাপিয়ারেন্স কেমন, কোথায় রয়েছে, তাকে আমরা বলছি ক্যারিওটাইপিং। এবং সেটা নিয়ে একটা যখন ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করব তখন তাকে আমরা বলবো ইডিওগ্রাম। আচ্ছা এই যে ক্রোমোজোমটাকে যদি আমরা দেখি তাহলে ক্রোমোজোমের এই যে পোরশনটা এটাকে আমরা কি বলে থাকি? সেন্ট্রোমিয়ার। বা এটাকে দেখো এই সেন্ট্রোমিয়ার কেন? কারণ এই সেন্ট্রোমিয়ার থেকে একটা বাহু তৈরি হয়েছে আর এখান থেকে আরেকটা বাহু তৈরি হয়েছে,
তাহলে সেন্ট্রোমিয়ারের এই যে দুটো বাহু একে কি বলা হয়? ক্রোমাটিড। আচ্ছা এই যে দেখো ক্রোমাটিড যেগুলো, এই ক্রোমাটিডের মধ্যে দেখো আবার কিছু কিছু কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলে থাকি প্রাইমারি কনস্ট্রাকশন, যেটা মেইনলি এই একটা বাহুকে আমরা পি আর্ম বলে থাকি, একটাকে আমরা কিউ আর্ম বলে থাকি। যেটা বড় বাহু সেটাকে আমরা পি আর্ম বলি, যেটা ছোট বাহু সেটাকে আমরা কিউ আর্ম বলি। কার বেসিসে? সেন্ট্রোমিয়ারের বেসিসে। সেন্ট্রোমিয়ার বেসিসে এটা হচ্ছে কিউ আর্ম, এটা হচ্ছে পি আর্ম। তো এই পি আর্ম বা কিউ আর্মে আমরা ছোট ছোট আরো কনস্ট্রাকশন দেখতে পাই, তাকে আমরা কি বলি? সেকেন্ডারি কনস্ট্রাকশন। ঠিক আছে, দেখো নর কি? নরকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। কি বললাম? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। যেটা কোথায় থাকে? যেটা থাকে সেকেন্ডারি কনস্ট্রাকশনে। তাহলে নিউক্লিয়ার অর্গানাইজার কোথায় তৈরি হয়? সেকেন্ডারি কনস্ট্রাকশনে। এটা ইউপিএসসির কোশ্চেন। ঠিক আছে, এতক্ষণ দাম দিচ্ছিল না, এখন দেখো একটু মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, তো ইউপিএসসিতে এই কোশ্চেনটা দিয়েছিল যে নিউক্লিয়ার অর্গানাইজারের এক্স্যাক্ট লোকেশন কোথায়? অ্যান্সার ছিল সেকেন্ডারি কনস্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে স্যাটেলাইট, যেটা তোমার কি এই ক্রোমোজোমের একদম এন্ড পার্ট, যেটা দেখো একটা বাল্বের মতো তৈরি করেছে না সেকেন্ডারি কনস্ট্রাকশনের জন্য, এটাকে আমরা বলে থাকি স্যাটেলাইট। এই পোর্শনটাকে স্যাটেলাইটে যে ক্রোমোজোম, বা যদি দেখা যায় কোনো কোনো ক্রোমোজোমের সেকেন্ডারি কনস্ট্রাকশন নেই, তাহলে তার স্যাটেলাইট তৈরি হবে কি? হবে না। তাহলে যদি স্যাটেলাইট তৈরি হয় তাহলে তাকে বলা হয় স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম, যাকে এক হচ্ছে বলা হয় স্যাট ক্রোমোজোম। দেখো SAT, স্যাট ক্রোমোজোম কেন? যদি কারো সেকেন্ডারি কনস্ট্রাকশন থাকে এবং সেকেন্ডারি কনস্ট্রাকশনের জন্য যদি তার একটা স্যাটেলাইট তৈরি হয়, তো স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা কি বলবো? স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, দেখো এটা নিয়েই এখন যত গবেষণা। এই জায়গাটা কি হয় বলতো? যখন আমাদের বয়স বাড়তে থাকে, আমাদের ক্রোমোজোম কি হয়? ক্ষয় হতে থাকে। কোন জায়গাটা ক্ষয় হবে? স্যাটেলাইট জোনটা। স্যাটেলাইটের কাজ কি? পুরো বডিকে স্যাটেলাইট করে রেখেছে, দেখছে, অবজার্ভ করছে, মানে পুরো বডির যৌবন ব্যাপারটাকে কে ধরে রেখেছে? স্যাটেলাইট। ঠিক আছে, মানে ক্রোমোজোমের এন্ড পার্ট। তো যেই মুহূর্তে আমাদের ক্রোমোজোমের এন্ড পার্ট গুলো ক্ষয় হতে থাকছে, তখন আমরা কি হচ্ছি? বার্ধক্যের দিকে এগোচ্ছি। তো এখন একটা বিরাট এক্সপেরিমেন্ট চলছে কি করে এই স্যাটেলাইট পোর্শনকে বাঁচিয়ে রাখা যায় মানুষ অমরত্ব লাভ করার জন্য। যদি এখনো সেটা সাকসেসফুল হয়নি মানুষ, বাট এখনো একটাই টার্গেট, ক্রোমোজোমের এই ক্ষয়টাকে কি করে রোধ করা যায়। ঠিক আছে, যৌবনটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নর বা স্যাটেলাইটের কাজ। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো প্যারানোমিক কয়েল অ্যান্ড প্লেকটোনোমিক কয়েল। দেখো আমরা কি জানি ক্রোমোজোম ডবল হেলিকাল, তো ডবল হেলিকাল। তাহলে দেখো এই দুটো দুটো হেলিক্স দুটোই রয়েছে। দেখো এটা একটা হেলিক্স, এটাও একটা হেলিক্স, এটাও একটা হেলিক্স, এটাও একটা হেলিক্স। তাহলে দেখো দুটো হেলিক্স পরস্পরের সঙ্গে কি আছে? বাইন্ড করে আছে। যদি এরকম রশির মতো বাইন্ড করে থাকে, মানে খুব টাইট বাইন্ডিং, দুটো যদি সিস্টেমের মধ্যে খুব কড়া বাইন্ডিং থাকে, তাহলে আমরা কি বলবো? প্লেকটোনোমিক কয়েল। আর যদি তারা লুজলি বাইন্ড থাকে, টানলেই আলাদা হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো প্যারানোমিক কয়েল। ক্লিয়ার? তাহলে আমরা ক্রোমোজোম রিলেটেড জিনিসগুলোকে এখানে পড়ার চেষ্টা করলাম বা পড়লাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ক্রোমোজোমের ডিফারেন্ট পার্টস বা কম্পোজিশন। আচ্ছা ক্রোমোজোম দুটো পার্ট নিয়ে তৈরি হয়, একটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড, আরটাকে আমরা বলি প্রোটিন। আচ্ছা নিউক্লিক অ্যাসিড আবার তিনটে পার্ট নিয়ে তৈরি হয়, একটা সুগার, একটা ফসফেট, আর একটা নাইট্রোজেন বেস। একটা ক্রোমোজোমকে আমি জুম করছি, অ্যানালিসিস করছি। তাহলে ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড পার্ট থাকে, আর একটা ক্রোমোজোমের প্রোটিন পার্ট থাকে। আচ্ছা এর মধ্যে কি থাকে? সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস। আচ্ছা এই যে সুগার, যেটা দু রকমের হতে পারে, একটাকে আমরা কি বলতে পারি? রাইবোস সুগার। তা রাইবোস সুগার যুক্ত যেটা, তাকে আমরা বলি আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। যদি এই সুগারটা ডিঅক্সিরাইবোস থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? ডিএনএ। নাইট্রোজেন বেস পিউরিন থাকতে পারে, নাইট্রোজেন বেস পিরিমিডিন থাকতে পারে। পিউরিনের মধ্যে দুটো থাকে, অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল থাকে। আচ্ছা যেটা আরএনএ, আরএনএ দেখো যেটা জেনেটিক আরএনএ হতে পারে, আবারটা নন জেনেটিক আরএনএ হতে পারে। মানে কোনো অ্যানিমেলের বডিতে যে ক্রোমোজোম রয়েছে সেটা আরএনএ টাইপের। তার মানে কি? তার মেইন জেনেটিক মেটেরিয়ালই হচ্ছে আরএনএ। কারণ আমাদের কি মেইন জেনেটিক মেটেরিয়াল? ডিএনএ। তো দুটো জিনিস হতে পারে, আরএনএ দুটো টাইপ, একটা জেনেটিক আরএনএ হতে পারে, একটা নন জেনেটিক আরএনএ হতে পারে। জেনেটিক আরএনএ মানে
হেরিডিটি মানে বাবার ক্যারেক্টার সন্তানের মধ্যে নিয়ে আসা বা মায়ের ক্যারেক্টারকে সন্তানের মধ্যে নিয়ে আসা, জেনারেলি আমাদের বডিতে কে কাজ করে না, আমাদের বডিতে ডিএনএ মেইন রোল প্লে করে। কিন্তু যাদের ডিএনএ নেই তাদের কি রয়েছে তাহলে আরএনএ, তাহলে তাদের ক্ষেত্রে আরএনএটা কিন্তু এই হেরিডিটির কাজে লাগে। আর নন জেনেটিক আরএনএ কি রয়েছে, যারা প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ অ্যান্ড ট্রান্সফার আরএনএ। ক্লিয়ার? আচ্ছা এদিকে যদি আমরা প্রোটিন দেখি, প্রোটিন দু রকমের হতে পারে, একটা হিস্টোন প্রোটিন, একটা নন হিস্টোন প্রোটিন। আচ্ছা হিস্টোন প্রোটিন হচ্ছে 3টে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, নন হিস্টোন প্রোটিন 2টো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর্জিনিন, লাইসিন আর হিস্টিডিন এই 3টে অ্যামাইনো অ্যাসিড নিয়ে হিস্টোন প্রোটিন তৈরি হয়, আর ট্রিপ্টোফান এন্ড টাইরোসিন এই দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমরা তোমার নন হিস্টোন প্রোটিন তৈরি হয়। আচ্ছা দেখো বেসিক্যালি আমি তোমাকে যে একটু উদাহরণ দিই যে এই ক্রোমোজোম বেসিক্যালি এর দাবিটা কি। ক্রোমোজোম ইজ কম্পোজড অফ নিউমেরাস ডিএনএ, তাই না? তাহলে তুমি ভাবো একটা ক্রোমোজোমকে তুমি যে আলাদা করে কাটো তাহলে তুমি কি পাবে, ডিএনএ পাবে, তাই না? বা তুমি যদি পাবে কি একটা সেগমেন্টস পাবে। দেখো এই ডিএনএটার মেইন কাজ কি, এই ডিএনএ এর মেইন কাজ হচ্ছে আরএনএ তৈরি করা। কি আরএনএ? এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, যে মেসেজ ক্যারি করছে। এই এমআরএনএ আবার কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। যতক্ষণ না একটা ডিএনএ তার প্রোটিন তৈরি করছে ততক্ষণ না অবধি সেই ডিএনএ এর কোনো গুরুত্ব নেই। ডিএনএ মানে কি ক্যারেক্টার, ডিএনএ মানে কি ট্রেট। তাহলে তোমার বডিতে যতগুলো ক্যারেক্টার রয়েছে তার মানে তোমার বডিতে ততগুলো ডিএনএ রয়েছে। তুমি সেই ক্যারেক্টার এক্সপ্রেস করছো মানে তোমার ডিএনএ প্রোটিন তৈরি করছে তবে তুমি এক্সপ্রেস করছো। আজকে আমার বডি ব্ল্যাক কালারের, কেন? আমার বডিতে আমার ডিএনএ তে মেলানিন জিন রয়েছে। তো মেলানিন জিনটা যখন প্রোটিন তৈরি করছে তো আমার বডিতে মেলানিন প্রোটিন তৈরি হচ্ছে। মেলানিন প্রোটিন তৈরি হওয়ার জন্য আমার বডি ব্ল্যাক কালারের হচ্ছে। তোমার বডিতে মেলানিন কম রয়েছে, তোমার বডিতে মেলানিন কম তৈরি হচ্ছে, তাই তোমার বডি হোয়াইট হচ্ছে। তার মানে হোয়াইট হওয়া মানে বিরাট ভালো এমনটা নয়, কিন্তু হোয়াইট হওয়া মানে তার বডিতে মেলানিন নেই, আর যে ব্ল্যাক হচ্ছে তার বডিতে হিউজ মেলানিন রয়েছে। আর মেলানিন সব সময় কি তৈরি করে, সানলাইট থেকে আমাদের প্রোটেক্ট করে। যাদের দেখবে যাদের বডিতে মেলানিন নেই মানে হোয়াইট, তাদের সানবাথে যেতে হয়, দেখেছো? হ্যাঁ কালোরা সবসময় ভালো থাকে। সানবাথে কেন যেতে হয়, কারণ ভিটামিন ডি সিনথেসিস ওদের করতে হয় বাইরে থেকে সানের মধ্যে গিয়ে। আর যাদের মেলানিন রয়েছে সানলাইটকে খুব ভালো অ্যাবজর্ব করতে পারে, তাদের আর সানবাথে যেতে হয় না, তারা অনেক ফিজিক্যালি ফিট থাকে। সেই জন্য যারা নিগ্রো তারা অনেক বেশি ফিজিক্যালি ফিট হয়, তাদের অনেক বেশি পাওয়ার হয়, কেন? ওই কারণে। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে তোমার টোটাল সিনারিও। যার ডিএনএ নেই, যার ক্রোমোজোমে ডিএনএ নেই, তাহলে তার ক্রোমোজোম কি বেসড, আরএনএ বেসড। মানে তার ক্রোমোজোমে কি রয়েছে, তার ক্রোমোজোমে রাইবোজ সুগার রয়েছে, তার ফসফেট রয়েছে প্লাস নাইট্রোজেন বেস রয়েছে। আর যার ডিএনএ রয়েছে তার বডিতে কি রয়েছে, তার বডিতে ডিঅক্সিরাইবোজ রয়েছে, ফসফেট রয়েছে আর নাইট্রোজেন বেস রয়েছে। তাহলে যার মেইন জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ সে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। আর যার মেইন জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ সে কি তৈরি করে, সেও প্রোটিন তৈরি করে, কারণ আরএনএ থেকে ডিরেক্টলি প্রোটিনে যেতে পারবে। তাহলে আলটিমেটলি প্রোটিন তৈরি করাটাই উদ্দেশ্য, এটা হচ্ছে তোমার মেইন ফান্ডা। আচ্ছা দেখো এবার আমি জাস্ট দুটো পয়েন্ট একটু লিখে নাও তো, এখানে দুটো পয়েন্ট লিখে নাও। লেখো the unit of nucleic acid, the unit of nucleic acid, the unit of nucleic acid, the unit of nucleic acid is called nucleotide. The unit of nucleic acid is called nucleotide. তাহলে একটা এই যে নিউক্লিক অ্যাসিডের যেটা আমরা বলছি, তো নিউক্লিক অ্যাসিডের মেইন কম্পোনেন্ট কি, নিউক্লিওটাইড। আচ্ছা এই নিউক্লিওটাইড লেখো, নিউক্লিওটাইড বা নিউক্লিও সাইড লেখো, নিউক্লিওসাইড। লেখো বলছি, হ্যাঁ নিউক্লিওসাইড ইজ ইকুয়ালস টু লেখো নাইট্রোজেন বেস প্লাস সুগার, নাইট্রোজেন বেস প্লাস সুগার, এই দুটো নিয়ে কি তৈরি হয়, নিউক্লিওসাইড। নাইট্রোজেন বেস প্লাস সুগার। আর নিউক্লিওটাইড কি করে তৈরি হয়, নিউক্লিওটাইড তৈরি হয়
নিউক্লিওসাইড প্লাস ফসফেট, তাই তো, কারণ সুগার তো অলরেডি অ্যাড হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। আচ্ছা এই যে আমি বললাম যে নিউক্লিওটাইড হচ্ছে, নিউক্লিওটাইড কি, নিউক্লিক অ্যাসিডের মেইন কম্পোনেন্ট। তাহলে নিউক্লিক অ্যাসিড কি এটা, তাহলে নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয়, তাহলে কি দিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইড দিয়ে, আর এই নিউক্লিওটাইড মানে কি, নিউক্লিওটাইড মানে হচ্ছে নিউক্লিওসাইড প্লাস ফসফেট, নিউক্লিওসাইড মানে নাইট্রোজেন বেস প্লাস সুগার, তার মানে নাইট্রোজেন বেস প্লাস সুগার প্লাস ফসফেট, এই তিনটেকে নিয়ে আমরা কি বলছি, নিউক্লিওটাইড। তাহলে একটা নিউক্লিওটাইডে একটা সুগার, একটা ফসফেট, একটা নাইট্রোজেন বেস, এরকম ভাবে কম্বিনেশন। তো এইভাবে সেজন্য বলা হচ্ছে, তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে ইউনিট অফ নিউক্লিওসাইড কি হবে, অ্যান্সার নিউক্লিওটাইড, কারণ এই তিনটের কম্বিনেশনেই যা তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট চলে যাচ্ছে আমরা ক্রোমোজোম। এবার হচ্ছে টাইপস অফ ক্রোমোজোম। ক্রোমোজোম কত প্রকারের হতে পারে, দেখো স্ট্রাকচারালি আমরা ক্রোমোজোমকে ভাঙতে পারি, আমরা ফাংশনালি ক্রোমোজোমকে ভাঙতে পারি। আচ্ছা স্ট্রাকচারালি যদি আমরা ক্রোমোজোমকে ভাঙি তাহলে নাম্বারের বেসিসে আমরা ভাঙতে পারি, আবার পজিশনের বেসিসেও আমরা ভাঙতে পারি। আর ফাংশনালিটির বেসিসে যদি আমরা ভাঙি তাহলে আমরা অটোজোমের বেসিসে ভাঙতে পারি, আবার অ্যালোজোমের বেসিসেও ভাঙতে পারি। আচ্ছা আমরা ফাংশনের বেসিসে যাচ্ছি, যেটা অলরেডি আমরা পড়ে এসেছি। আচ্ছা অটোজোম তোমরা পড়েছো না, যদি আমাদের 46টা ক্রোমোজোম থাকে বা 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে, তা আমাদের 22 পেয়ার্স কি অটোজোম প্লাস 1 সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো অটোজোম কি, যেটা বডির স্ট্রাকচার কি হবে সেটা ডিটারমাইন করে, আর অ্যালোজোম মানে হচ্ছে বেসিক্যালি সেক্স ক্রোমোজোম, যেটা কোথায় থাকে, যে সেক্স অর্গানটা মেল হবে না সেক্স অর্গানটা ফিমেল হবে, তাহলে সেটা বেসিক্যালি কি এক্স এবং ওয়াই, এই দুটো মেইন ডিটারমিনেন্ট। আচ্ছা নাম্বারের বেসিসে যদি আমরা ক্রোমোজোমকে ভাঙি তাহলে একটাকে আমরা বলতে পারি অ্যাসেন্টিক ক্রোমোজোম, মোনোসেন্টিক ক্রোমোজোম, ডাইসেন্টিক ক্রোমোজোম এবং পলিসেন্টিক ক্রোমোজোম। আচ্ছা অ্যাসেন্টিক ক্রোমোজোম মানে যার, দেখো এই যে ক্রোমোজোমকে নাম্বারের বেসিসে ভাঙছো, আচ্ছা নাম্বারের বেসিসে মানে স্ট্রাকচারের বেসিসে ভাঙছো, কিসের স্ট্রাকচার, অন দ্য বেসিস অফ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কতগুলো রয়েছে, আচ্ছা এটা স্ট্রাকচার অন দ্য বেসিস অফ ক্রোমোজোম নয়, সেন্ট্রোমিয়ার করো, তাই ভাবছি একটু কনফিউশন হচ্ছিল, সেন্ট্রোমিয়ার করো, সেন্ট্রোমিয়ার, CENTROMERE। সেন্ট্রোমিয়ার কোনটা মনে পড়ছে, ক্রোমোজোমে যে দুটো বাহু, সেই দুটো বাহুর যেটা মিডিল পয়েন্ট মানে প্রাইমারি কনস্ট্রিকশন যেটা, তাকে আমরা কি বলছি, সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের নাম্বার যদি 0 হয় তাহলে তাকে আমরা কি বলবো, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি সেন্ট্রোমিয়ারের নাম্বার তোমার একটা হয় তাহলে আমরা তাকে কি বলবো, মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আমাদের সমস্ত ক্রোমোজোম মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি সেন্ট্রোমিয়ারের নাম্বার 2 হয় তাহলে তাকে আমরা কি বলবো, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি সেন্ট্রোমিয়ারের নাম্বার 2 এর অধিক হয় তাহলে আমরা তাকে কি বলবো, পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ার কতগুলো রয়েছে তার বেসিসে আমরা ক্রোমোজোমের ক্লাসিফিকেশন করতে পারি, সেন্ট্রোমিয়ারের পজিশন কোথায় রয়েছে তার বেসিসে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। যেমন ধরো তো সেন্ট্রোমিয়ার মানে কি, মনে আমরা জানি সমস্ত ক্রোমোজোমই আমাদের মোনোসেন্ট্রিক ক্রোমোজোম, বলতো সেন্ট্রোমিয়ারটা যদি এক্স্যাক্টলি মিডিলে থাকে তাহলে কি শেপের ক্রোমোজোম তৈরি হয়, ভি শেপ, তাকে আমরা কি বলে থাকি, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আচ্ছা সেন্ট্রোমিয়ার যদি এক্স্যাক্ট মিডিলে না থেকে কোনো একটা আর্মের দিকে সামান্য এগিয়ে যায় তাহলে দেখো একটা আর্ম কি হবে, বড়, আর একটা আর্ম তার থেকে একটু ছোট হবে, তাহলে এটা কি কিসের মধ্যে দেখতে হয়, এল শেপ। তাহলে এই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলি, সাব মেটাসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক মানে ভি শেপ ক্রোমোজোম, সাব মেটাসেন্ট্রিক মানে এল শেপ ক্রোমোজোম। আচ্ছা যদি আরেকটু এগিয়ে যায় আর অল্প থাকে তাহলে একে আমরা কি বলতে পারি, এটা জে শেপ ক্রোমোজোম। দেখো এটা এরম ভাবে বলছি, এটা জে শেপ ক্রোমোজোম, তাহলে তাকে আমরা কি বলছি, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি একদম সেন্ট্রোমিয়ারটা টপে পৌঁছে যায় তাহলে তার উপরে যদি কোনো বাহু নাই থাকে তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো আই শেপ দেখতে, বা তোমার দেখো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, একদম টেল রিজিয়নে পৌঁছে গেছে তাই এর নাম টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের নাম্বার এবং ফাংশনের বেসিসে আমরা টাইপ দেখলাম। আচ্ছা নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, বলছে যে আমাদের কতগুলো পেয়ার্স অফ ক্রোমোজোম রয়েছে, 23 পেয়ার্স অফ ক্রোমোজোম রয়েছে। দেখো বলছে পেয়ার নাম্বার 23 নাম্বার পেয়ারকে আমরা কি বলে থাকি, সেক্স ক্রোমোজোম। আমরা জানি প্রথম 22টা পেয়ার হচ্ছে অটোজোম, আর 23 নাম্বার পেয়ার যেটা সেটাকে আমরা বলছি সেক্স ক্রোমোজোম। এটাও পরীক্ষায় কোশ্চেন দিয়েছে।
আচ্ছা, জিন রেসপন্সিবল ফর মেলনেস, কি সেটা? হোল্যান্ড্রিক জিন, যেটা কখনোই ফিমেল বডিতে দেখা যায় না, মেল বডিতে দেখা যায়। কারণ হোল্যান্ডিক জিন কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোমের উপরে থাকে। তাই মেল বডিতে ওয়াই ক্রোমোজোমের উপর একটা স্পেশাল জিন থাকে, তাকে বলছে হোল্যান্ডিক জিন। দেখো বেসিক্যালি একটা বডি মেল হবে না ফিমেল হবে সেটা পুরোটাই ডিপেন্ড করে ওয়াই ক্রোমোজোমের উপর। ওয়াই ক্রোমোজোম না থাকলে সেটা মেল বডি আর হবে না, ফিমেল বডি হবে। হতে পারে সেটা ইম্পোর্টেন্ট ফিমেল বা পোটেন্ট ফিমেল। ধরো এই যে আমরা জানি না এক্স ও মানে কি, অ্যাকচুয়ালি ওয়াই ক্রোমোজোমটা নেই, তার জন্য তাকে আমি কি বলছি? ফিমেল বলছি। তার জন্য তাকে আমরা টার্নার সিনড্রোম বলছি, তাকে আমরা ইম্পোর্টেন্ট মেল বলছি, ফিমেল বলছি। তার মানে এই হোল্যান্ডিক জিন এটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খুব প্রকট, কারো কারো ক্ষেত্রে খুব কম, কিন্তু প্রত্যেকটা মেলের বডিতে হোল্যান্ডিক জিন রয়েছে। এই হোল্যান্ডিক জিনের বাহ্যিক প্রকাশও দেখা যায়। যার যার কানের লতিতে চুল আছে, ঠিক আছে, তার তার এই হোল্যান্ডিক জিনটা বেসিক্যালি পুরো বাবার বডি থেকে ক্যারেক্টারকে পুরো টেনে সন্তানের বডিতে নিয়ে আসে। যেমন যারা যারা জিভ রোল করতে পারে, জিভ রোল মানে এরকম ভাবে নয়, মানে এরকম ভাবে জিভ রোল তো সবাই করতে পারে, উল্টে দেওয়া, মানে নিচের পোর্শনটাকে উল্টে দেওয়া, ঠিক আছে না, ওরম নয়, ঠিক আছে, মানে নিচেরটা উল্টে দেওয়া আমি পারি করতে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে হোল্যান্ডিক জিন বহন করে। এই দুটো ক্যারেক্টার বহুত পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোন দুটো ক্যারেক্টার যেটা বাহ্যিকভাবে দেখা যায় যেটা হোল্যান্ডিক জিন বহন করে। অ্যান্সার কানের লতিতে চুল আর জিভ রোল করার ক্ষমতা। সবাই এরকম রোল করতে পারে, এরকম রোল করতে পারে, বাট নিচের পোর্শনকে পুরো পাল্টে দেওয়া এই রোলটা পারবে না। তুমি চেষ্টা করে দেখো, হার্ডলি একজন কি দুজন পারবে। হচ্ছে না তো, মানে তোমার মধ্যে তোমার বাবা এই ক্যারেক্টারটা পারতো না, গ্যারেন্টেড। এইটা একমাত্র পারবে যদি তার বাবা করতে পারে, বা হতে পারে বাবা করতে পারে না কিন্তু বাবার বডিতেই হোল্যান্ডিক জিনটা রয়েছে এই ক্যারেক্টারটা, তো সন্তানের বডিতে সেটা আসছে তবেই। এখন সবাই জিভ রোল করার চেষ্টা করছে, ঠিক আছে, এটা হোল্যান্ডিক জিন বহন করে। না না, ওটা ক্যারেক্টার, প্র্যাকটিস একটা হতে পারে বা তুমি করতে পারছো, কিন্তু এই যে জিভ রোল করার স্পেশাল যে ক্যারেক্টারটা, এটা বাবার থেকে সন্তানের থেকে আসে। এই দুটো পরীক্ষায় কোশ্চেন, একটা জিভ রোল করার ক্ষমতা আর একটা কানের লতিতে চুল, ঠিক আছে। দেখে নাও, দেখো এইটা তোমার কি সেক্স ডিটারমিনেন্ট, তো আমরা জানি এক্স এক্স হলে ফিমেল, এক্স ওয়াই হলে মেল। ডিএনএ স্ট্রাকচার আমরা এমসিকিউ থিওরিতে পড়েছি, কি আবিষ্কার করেন? ওয়াটসন অ্যান্ড ক্রিক। এর জন্য মানে একদম রেভলিউশন ঘটে গেছিল। আচ্ছা এই যে যে তুমি বলো একটা কমপ্লিট টার্ন, এখান থেকে শুরু করে এই অবধি আমরা একটা কমপ্লিট টার্ন বলি, বা এখান থেকে শুরু করে এই অবধি আমরা একটা কমপ্লিট টার্ন বলি। তাহলে এই কমপ্লিট টার্ন টোটাল ডিস্টেন্সটা কত? 3.4 আর্মস্ট্রং। কমপ্লিট টার্নের ডিস্টেন্স হচ্ছে 3.4 আর্মস্ট্রং। আচ্ছা 3.4 নয়, 34 হবে, এটা একটু ঠিক করে দাও তো। আচ্ছা এক মিনিট ঠিক করো না, এখানে কি 2 নিউক্লিওটাইড বলেছে? ডিস্টেন্স বিটুইন, আচ্ছা না না এটা ঠিক আছে, এর পরেরটা করো 34, এটা 34 করো। মানে একটা কমপ্লিট টার্নের ডিস্টেন্স হচ্ছে 34 আর্মস্ট্রং, যেখানে কটা নিউক্লিওটাইড থাকে? 10টা। তাহলে 10টা নিউক্লিওটাইড যদি 34 কে ডিভাইড করে রাখে, তাহলে প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স কত? 3.4 আর্মস্ট্রং। এগুলো আমরা এমসিকিউ তে পড়েছি। আচ্ছা কম্বিনেশন অফ তোমার নাইট্রোজেন বেস, আমরা জানি আরএনএ তে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। কিন্তু ডিএনএ তে কি থাকে না? ডিএনএ তে থাকে না ইউরাসিল, তার পরিবর্তে থাকে থাইমিন। এটা তো বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে ডিএনএ অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন এই 4টে জিনিস দিয়ে তৈরি হয়। তো আরএনএ এর ক্ষেত্রে এ ইউ এর সঙ্গে ডবল হাইড্রোজেন বন্ড তৈরি করে, আর এ টি এর সঙ্গে ডিএনএ তে ডবল হাইড্রোজেন বন্ড তৈরি করে। আর দুটো ক্ষেত্রেই গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড তৈরি করে। হাইড্রোজেন বন্ড তোমরা পড়েছিলে, হাইড্রোজেন বন্ড কেন তৈরি হয়? পোলারিটির জন্য। ওই যে আগের দিন আমরা করলাম কেমিস্ট্রিতে, তো হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা ডিএনএ কে আমরা কি বলি? লিখে রাখো, এটাও পরীক্ষা দিয়েছিল। ডিএনএ কে আমরা ব্লুপ্রিন্ট বলি। ডিএনএ ইজ ব্লুপ্রিন্ট অফ লাইফ। ডিএনএ ইজ কল্ড ব্লুপ্রিন্ট অফ লাইফ। জানো তো প্রত্যেকটা বাড়ির যে স্ট্রাকচার থাকে তার একটা ব্লুপ্রিন্ট থাকে। যারা বাড়ি নিয়ে কাজকর্ম করে তারা জানোই একটা ব্লু কালারের উপরেই থাকে, কাগজটা পুরো ব্লু কালার,
সেখানে পুরো লেখা থাকে কোথায় স্টেয়ার বা সিঁড়ির কতগুলো ধাপ হবে, কি দাগ, পুরো পুরো ডিটেলস, কতগুলো বেডরুম কি হবে, এটাকে বলা হয় ব্লু প্রিন্ট। তার মানে কি, ওই ব্লু প্রিন্ট দেখে দেখে আমরা এই বাড়িটার নকশা তৈরি করি। তাহলে ডিএনএ হচ্ছে লাইফের ব্লু প্রিন্ট। তাহলে ডিএনএ এর মধ্যে যা লেখা রয়েছে তাই লাইফে এক্সপ্রেস করবে, তাই একে বলা হয় ডিএনএ ইজ আ ব্লু প্রিন্ট অফ লাইফ। আচ্ছা, আরেকটা জিনিস লিখে রাখো, এটাও পরীক্ষায় করছেন, যে চারগাঁও রুল কিসের সঙ্গে যুক্ত, লেখো চারগাঁও, CHARGAFFS, চারগাঁওস রুল says that, চারগাঁওস rule says that in DNA the amount of purine is equals to amount of pyrimidine. Amount of purine is equals to amount of pyrimidine. তাহলে চারগাঁও রুল কি বলছে, ডিএনএ এর মধ্যে পিউরিনের সংখ্যা আর পিরিমিডিনের সংখ্যা সেম। আচ্ছা, পিউরিন মানে কি? পিউরিন মানে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিন মানে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, বা ডিএনএ তে তো ইউরাসিল থাকে না, সি এবং টি। দেখো আমরা এটা জানি যে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে বাইন্ড করে, এ টি এর সঙ্গে বাইন্ড করে, সি জি এর সঙ্গে বাইন্ড করে। তো বলছে টোটাল এ আর জি ইজ ইকুয়ালস টু টোটাল সি এবং টি। এবং দেখবে এই 9, 10, 11, 12 অঙ্ক দিত চারগাঁও রুল দিয়ে, যে যদি সাইটোসিনের পরিমাণ, বিশেষ করে জয়েন্টে তো খুব কমন কোশ্চেন, যে কোনো একটা ডিএনএতে সাইটোসিনের পরিমাণ যদি 10% হয় তাহলে তোমার অ্যাডেনিনের পরিমাণ কত। মানে এই অঙ্কগুলো কি হতো, যদি বলা হয় সাইটোসিন 10%, তাহলে গুয়ানিন কত হবে 10%, তাহলে টোটাল 20% যেটা, সেটা এ এবং জি নিয়ে হয়ে গেছে। এবং আলটিমেটলি তাহলে এটা কত আছে 80%, তার মানে এ 40% আর এ 40% রয়েছে। এরকম ভাবে অঙ্ক দিত যে গুয়ানিনের অ্যাডেনিনের পরিমাণ কত হবে, তাহলে 40% হবে। তো এটা হচ্ছে চারগাঁও রুল। তাহলে চারগাঁও রুল বলছে নাম্বার অফ বা অ্যামাউন্ট অফ পিউরিন ইজ ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ পাইরিমিডিন। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি যে কোডনে। আচ্ছা, কোডন করার আগে আমরা যদি আগে সেন্ট্রাল ডগমাটা দেখে নিই, তাহলে আমাদের পক্ষে ইজি হবে জিনিসটা বোঝা। আচ্ছা, সেন্ট্রাল ডগমা তোমাকে একটু আগেই বললাম, ক্রোমোজোম ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ ডিএনএস। তাহলে একটা ক্রোমোজোম, ধরে নাও একটা ক্রোমোজোমে একটা ডিএনএ আছে ধরে নাও, তাহলে এই ক্রোমোজোম বা এই ডিএনএ প্রথমে কি তৈরি করে, আরএনএ তৈরি করে, এর আগে লিখে রাখো এমআরএনএ। তাহলে এই ডিএনএ মানে তুমি ভাবো, আমি লিখছি ATGC, এটা হচ্ছে একটা হেলিক্স, আরেকটা হেলিক্স হচ্ছে এ কার সঙ্গে বাইন্ড করে, টি এর সঙ্গে, এ টি কার সঙ্গে, এ এর সঙ্গে, সি জি এর সঙ্গে, আর এ দিয়ে সেম TACG। তাহলে এই যে ডিএনএটা তৈরি হয়েছে, ডিএনএ এর কটা হেলিক্স, দুটো হেলিক্স। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, একটা 5 প্রাইম আর একটা 3 প্রাইম, আর একটা 3 প্রাইম একটা 5 প্রাইম, মানে পুরো উল্টো দিকে। মানে তুমি যদি দেখো এই দিক থেকে যা, এই দিক থেকে পুরো সেম সিনারিও হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস দেখো তাহলে, এই ডিএনএটা কি করে মেসেজ ক্যারি করে, ভালো করে বোঝো। যে আমরা যে বলছি যে ধরো এটা একটা মেলানিন সিনথেসিস ডিএনএ ক্যারেক্টার, বৈশিষ্ট্য, মানে এই যে জিনটা যদি এক্সপ্রেস করে বাই প্রডিউসিং প্রোটিন, তাহলে মেলানিন আমার বডি ব্ল্যাক কালারের হবে। তাহলে এটা কি মেলানিনের কি, এটা জিন। তাহলে মেলানিন যদি প্রোটিন তৈরি করতে চায়, তাহলে প্রথমে তাকে কি তৈরি করতে হবে, মেসেঞ্জার, মেসেজ ক্যারি করার এমআরএনএ। এবার দেখো এমআরএনএ কি করবে, দুটো স্ট্র্যান্ড তো নেবে না, এমআরএনএ কতগুলো স্ট্র্যান্ডেড, সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তাহলে এমআরএনএ জানে যে ডিএনএ ডবল হেলিকাল, বাট এটা শিওর যে কোনো একটা হেলিক কপি করলেই হয়ে যাবে, কারণ এখানে যা আছে তার কমপ্লিমেন্টারি এখানে রয়েছে। তার এমআরএনএ কি করে, একটা স্ট্র্যান্ডকে বাতিল করে দেয়, ও একটা স্ট্র্যান্ডকে নেয়, TACG। ধরো এই পোর্শনটাকে নিল, নেওয়ার পরে ওইটাকে কোড করে বা ডিকোড করে। বলো আরএনএ তে কি নেই, টি নেই, তার পরিবর্তে কি আছে, ইউ। তাহলে যেখানে দেখো আমার কথা হচ্ছে টি কার সঙ্গে বাইন্ড করে, টি দেখো এ টি এর সঙ্গে বাইন্ড করে, জি সি এর সঙ্গে বাইন্ড করে, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এ ইউ এর সঙ্গে বাইন্ড করে আর জি সি এর সঙ্গে বাইন্ড করে। দেখো এখানে কি আসবে এর পরিবর্তে,
এমআরএনএ যখন কোড হবে ইউ আসবে, কারণ এ কার সঙ্গে বাইন্ড করে, ইউ এর সঙ্গে। আর টি এর পরিবর্তে কি আসবে, এই আসবে, এই আসবে, কারণ টি এ কে বাইন্ড করে, কিন্তু ওখানে তো আমার টি নেই, আমি তো ডিএনএ থেকে আরএনএ করছি, আমার দরকার কি, এ তো আছে, তো আমি এ কে বাইন্ড করে দেবো, মানে কোড করছি, বাইন্ড করা নয়, কোড করছি। আচ্ছা সি এর পরিবর্তে কে আসবে, জি আসবে, জি এর পরিবর্তে কে আসবে, সি, টি এর পরিবর্তে আবার এ আসবে, ইউ আসবে, জি আসবে, সি আসবে। তার মানে দেখো এই যে ডিএনএটাকে আমরা কি করলাম, ডবল স্ট্যান্ডকে সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট করলাম। তাহলে এটাকে আমরা বলছি মেলানিন প্রোটিনের, সরি মেলানিন ডিএনএর এমআরএনএ, মেলানিন ডিএনএর এমআরএনএ। আচ্ছা এই এমআরএনএ আবার কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। দেখো প্রোটিন তৈরি করার জন্য আমরা এই যে এমআরএনএ এর 3টে করে কোড না, এইগুলোকে বলি 3টে করে কোড, 3টে করে নিউক্লিক অ্যাসিড বা 3টে করে তোমার বেস, নাইট্রোজেন বেস একটা করে কোড তৈরি করে। তার মানে এইউজি, এইউজি এটা কি একটা কোড, মানে একটা শব্দ। আচ্ছা বলো তো পি এটার কি ইটসেলফ কোনো মানে আছে, ই এর ইটসেলফ কোনো মানে আছে, এন এর ইটসেলফ কোনো মানে আছে, নেই। বাট এই 3টে যখন একসাথে আসবে কি আসবে, পেন। তার মানে আমরা বুঝবো এটা পেন, তাই তো। তার মানে এর ইটসেলফ কোনো মানে নেই, ইউর ইটসেলফ কোনো মানে নেই, জির ইটসেলফ কোনো মানে নেই। এরা একত্রিত হয়ে কি তৈরি করে, একটা কোড তৈরি করে, একটা মিনিং তৈরি করে। সেম তাহলে এই 3টে নিয়ে একটা মিনিং তৈরি হবে, এর পরের 3টে নিয়ে একটা মিনিং তৈরি হবে। তাহলে এটা হচ্ছে কোড 1, এটা কোড 2, এটা কোড 3। তাহলে মেলানিনের আমরা জাস্ট কি এমআরএনএ এর কোড দেখে ফেললাম। এবার প্রত্যেকটা কোডকে ডিকোড করার জন্য আসে একটা করে অ্যামাইনো অ্যাসিড। এই 3টে করে কোডের জন্য কটা অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা অ্যামাইনো অ্যাসিড থাকে। এই 3টে কোডের জন্য কি থাকবে, একটা অ্যামাইনো অ্যাসিড থাকবে। অ্যামাইনো অ্যাসিড কতগুলো আছে আমাদের, 20টা। আবার এখানে কি আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসবে। তো আলটিমেটলি এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পরের মধ্যে কি তৈরি হবে, পেপটাইড বন্ডের মাধ্যমে একটা বন্ধন তৈরি করবে। তো দেখো আমরা কি জানি, প্রোটিনের ইউনিট কি, অ্যামাইনো অ্যাসিড। তাহলে আলটিমেটলি দেখো এই যে জিনটা সে অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো, অ্যামাইনো অ্যাসিড গুলো লিঙ্কের মাধ্যমে তৈরি হয়ে আলটিমেটলি একটা এরকম একটা প্রোটিন তৈরি করবে। এটা কি তৈরি হলো, তাহলে আলটিমেটলি ডিএনএ থেকে প্রোটিন তৈরি হলো। দিস ইজ কল্ড জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেস করলো বাই প্রোডিউসিং প্রোটিন, এটাকে আমরা বলছি জিন এক্সপ্রেশন। এটাকে আমরা বলছি সেন্ট্রাল ডগমা, পুরো প্রসেসটাকে, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার। তাহলে কোডন কি আমরা অলরেডি দেখে নিয়েছি। কোডন কি, এমআরএনএ 3টে করে নাইট্রোজেন বেস নিয়ে একটা করে কোডন তৈরি হয়। কে তোমার আবিষ্কার করেছিলেন, হরগোবিন্দ খোরানা 1965-এ, তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ক্লিয়ার। আচ্ছা 3টে জিনিস লিখে রাখো, লেখো। মিউটন, MUTON, মিউটন। লেখো রেকন, RECON, মিউটন, রেকন আর মিউটন, রেকন আর সিস্টন, CISTRON। মিউটন WBCS এর কোশ্চেন, মিউটন, রেকন আর সিস্টন কাকে বলা হয়। আচ্ছা লেখো ইউনিট অফ মিউটেশন, ইউনিট অফ মিউটেশন, ইউনিট অফ মিউটেশনকে আমরা বলি মিউটন। রেকন কাকে বলবো, ইউনিট অফ রিকম্বিনেশন, ইউনিট অফ রিকম্বিনেশন, রিকম্বিনেশন। আর একে আমরা কি বলবো, ইউনিট অফ, ইউনিট অফ বা ইউনিট করো না, ফাংশনাল ইউনিট করো, এটা ফাংশনাল ইউনিট, ফাংশনাল ইউনিট। আচ্ছা এটা কি বেসিক্যালি, আমরা জিন জানি, এই জিনের 3টে পার্ট হয়। একটা জিনের কি হয়, 3টে পার্ট হয়। একটাকে আমরা বলি মিউটন, একটাকে বলি আমরা সিস্টন, একটাকে আমরা বলি রেকন। তাহলে জিনের যে পার্টটা মিউটন, সেখানে কি হয়, মিউটেশনের সূত্রপাত হয়। পয়েন্ট হতে পারে, ফ্রেম শিফট হতে পারে, বিভিন্ন মিউটেশন হতে পারে। রেকন মানে কি, যেখানে রিকম্বিনেশন হয়। রিকম্বিনেশন মানে দুটো ক্রোমোজোমের মধ্যে হয়তো হ্যান্ড চেঞ্জ হলো, তো সেটাকে বলা হয় রিকম্বিনেশন। আর আলটিমেটলি কে কাজ করায় জিনটাকে দিয়ে, সিস্টন, যেটা ফাংশনাল ইউনিট। ক্লিয়ার। আচ্ছা এবার আমরা যেহেতু মিউটন কি করে, মিউটেশনের জন্য দায়ী, তাহলে কত প্রকারের মিউটেশন হতে পারে ইন মিউটন।
সেটা কি বলা হচ্ছে মিউটেশন মানে হচ্ছে, মিউটেশনের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে একটা বাচ্চা হঠাৎ করে তোমার ধরো 4টে হাত নিয়ে জন্মালো, ঠিক আছে, তাহলে সেই বাচ্চাটা তো নর্মাল বাচ্চা নয়, নিশ্চয়ই তার জিনে কোনো না কোনো গন্ডগোল হয়েছে, তার জিনটা স্বাভাবিক বাবা স্বাভাবিক মায়ের জিন থেকে তৈরি হয়েছে, তার মানে সেই বাচ্চারও একটা জিন রয়েছে। তো যেখানে মিউটন পোর্শনটা রয়েছে সেখানে ওর কি হয়েছে, মিউটেশন ঘটে গেছে। ধরো কিরকম বলো তো, এ ইউ জি, ধরো সি জি, এই যে জিনটা, এ তুমি ভাবো 3টে করে বেস নিয়ে কি তৈরি হয়, একটা করে কোডন তৈরি হয়। তো হঠাৎ করে দেখা গেছে জিটা সিস্টেম থেকে হটে গেছে, তাহলে এ ইউ জি যে প্রোটিন তৈরি করতো এখন কি হবে, এ ইউ সি আলাদা প্রোটিন তৈরি করবে না, কারণ সিস্টেম থেকে হটে গেছে। তো তাহলে এটাকে বলা হয় একটা পয়েন্টে মিউটেশন ঘটেছে। তো এরকম ভাবে বিভিন্ন প্রকারের মিউটেশন হতে পারে, এই মিউটেশনের জন্যই কি হয়, ডেভিল বেবি তৈরি হয় বা আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। হ্যাঁ তুমি ভাবো পুরো একটা এই যে পুরো কোডিংটা দেখো, এর মধ্যে যদি একটা সি চলে যায় তাহলে সবগুলো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে, তাই না? যদিও আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে লাস্টের পোর্শনটা যদি চেঞ্জ হয় অ্যামাইনো অ্যাসিড সেম থাকে, বাট তারপরেও তুমি ভাবো লাস্টের তো সবগুলোর ক্ষেত্রে প্রথমটাই চেঞ্জ হয়ে যাবে, এটা যখন চলে যাবে সঙ্গে সঙ্গে এটার পরিবর্তে বাকি 3টে পেয়ার করবে, পুরো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে। ফলে দেখা গেল এর জন্য একটা ডেভিল বা ডেডলি কোনো প্রোটিন তৈরি হয়ে গেছে, যেটা হয় মানুষকে মেরেও দিতে পারে বা কোনো প্রবলেম করতে পারে। মিউটেশনের নেগেটিভ এফেক্টও রয়েছে, মিউটেশনের পজিটিভ এফেক্টও রয়েছে। সেটা হচ্ছে ধরো আইএস এর ছেলে ডাকাত হলো, এটা হচ্ছে মিউটেশনের নেগেটিভ এফেক্ট, আর ডাকাতের ছেলে আইএস হলো এটা মিউটেশনের পজিটিভ এফেক্ট। যেটা হওয়া উচিত না, যে একজন ভদ্রলোকের ছেলে ভদ্রই হয় আর অভদ্রলোকের ছেলে অভদ্রই হয় জেনারেলি। তো মিউটেশন কি, মিউটেশন হচ্ছে যেটা হওয়া উচিত না সেটাকে করানো। ডেফিনেটলি নিজের ভেতরে তুমি ভাবো একটা মা কোন কি না না জন্মগত ব্যাপার নয়, দেখো বাবার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা সন্তানের মধ্যে আসছে, এটা পাক্কা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তুমি যেটা বলছো, দেখো একটা পরিবারের হয়তো 2টো মেয়ে একই রকম দেখতে একই সাথে জন্মেছে, যমজ, একটাকে মুকেশ আম্বানির ঘরে রাখো আর একটাকে আমাদের এই রেল লাইনের বস্তি এলাকায় রাখো, ঠিক 2 বছর পরে দুজনকে কাছে নিয়ে আসো, 2 বোন একই দেখতে একই ক্যারেক্টার একই জিন রয়েছে, দে উইল বিহেভ ডিফারেন্টলি। কেন? এটাকে বলা হয় পরিবেশগত প্রভাব আমাদের ওপরে পড়ে। সে যে ভাষায় কথা বলবে আর তার অ্যাটিটিউড আলাদা হয়ে যাবে। তো তুমি যেটা বলছো এটা আলাদা জিনিস, ঠিক আছে। মিউটেশন মানে হচ্ছে আমার আমার ধরো বডিতে মেলানিন প্রোটিন তৈরি হওয়ার কথা, কারণ আমার বডি বাবার মেলানিন প্রোটিন ছিল, বাবা কালো ছিল তো আমিও কালো হয়েছি, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে না হঠাৎ করে সন্তান সাদা হয়ে গেল, তার মানে কোথাও না কোথাও মেলানিন প্রোটিনের কিছুটা মিউটেশন ঘটে গেছে, যেটা ওই প্রোটিনটা অ্যাবসেন্ট করে দিয়েছে, আর অ্যাবসেন্ট হওয়ার জন্য সাদা হয়ে গেছে বডি। না 50-50, 50-50 চান্সেস থাকে। না তুমি যেটা বলছো, ও যেটা বলতে চাইছে সোজাসুজি বলো যে ছেলে হলে কালো হয় মেয়ে হলে সাদা হয় কেন, মানে মেয়ে হলে চান্স অফ মানে হোয়াইটনেসটা বেশি থাকে, আর মেলদের ক্ষেত্রে ব্ল্যাক বা একটু কালো টাইপের হয়ে যায় কেন। দেখো এক তো প্রথমে যখন বাচ্চাটা থাকে তা দেখবে তার বডিকে খুব একটা ডিস্টিংগুইশ করা যায় না, ঠিক আছে। যখনই একটু বড় হওয়া শুরু হয় তার খেলার মেটেরিয়াল আলাদা হয়ে যায়, তার ঘর আলাদা হয়ে যায়, ছেলেরা বাইরে খেলতে যাবে আর মেয়েরা ঘরে বসে খেলবে। তো এই জিনিসটাকে আমরা আলটিমেট আউটকাম রেজাল্টটা দেখি, তাই না, ফাইনাল রেজাল্ট দেখি, কিন্তু প্রথম দিকে দেখবে ওই ব্যাপারটা থাকে না, সবারই একই রকম দেখতে হয়, কিন্তু পরে ছেলেরা রাফ অ্যান্ড টাফ হয়ে যায় বলে সিনারিওটা এরকম হয়ে যায়। যাই হোক চলো আমরা টপিকে ফিরে আসি। মিউটেশন যদি দেখো তাহলে মিউটেশনের থিওরি কে দিয়েছিলেন, হিউগো দা ব্রিস, এটা কিন্তু পরীক্ষায় বহুবার কোশ্চেন দেয়, ঠিক আছে। এটা কি এক ধরনের জেনেটিক ডিসঅর্ডারস। মিউটেশন কত প্রকার হতে পারে, একটা জিন মিউটেশন, একটা ক্রোমোজোমাল মিউটেশন। দেখো হয়ে গেছে অলমোস্ট এইটুকুই কমপ্লিট, আর জাস্ট অল্প একটু আছে দেখো। আচ্ছা জিন মিউটেশন মানে কি,
দেখো জিন মিউটেশন মানে হচ্ছে ডিএনএ এর সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলছি? জিন মিউটেশন। মানে এটিজিসি, এটিজিসি এটা কি জিন সিকোয়েন্স? তো হঠাৎ করে হলো কি, আমি এর মধ্যে একটা টি কে ঢুকিয়ে দিলাম, এটিটিজিসি, এটিজিসি, তাহলে দেখো পুরো জিন সিকোয়েন্সই চেঞ্জ হয়ে গেল। এটাকে আমরা কি বলছি? সিকোয়েন্স চেঞ্জ। এবার সিকোয়েন্স চেঞ্জ হতে পারে পয়েন্ট মিউটেশন, দেখো একটা পয়েন্টে হয়েছে, এই পয়েন্টে এন্ট্রি হয়েছে, হ্যাঁ হ্যাঁ। আর একটা হতে পারে ফ্রেম শিফট, মানে হতে পারে ধরো এটিজিসি, এটিজিসি যাই হোক না কেন এমন ভাবে চেঞ্জটা হয়েছে শুধুমাত্র এই অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো পয়েন্টে চেঞ্জ, তো পয়েন্ট মিউটেশন। যদি দেখা যায় যে না এখানে কিছু একটা ডিলিশন বা অল্টারেশন হওয়ার পরে পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে গেছে, মানে ব্যাপারটা এরকম এটিজিসি, এ এ আবার এটিজিসি, তো এখান থেকে একটা এ হটে গেলেও দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে বাকি প্রোটিনগুলো সেম থেকে গেছে, এর জন্য এটাকে বলছো পয়েন্ট মিউটেশন। আর যদি কোনো কারণে পুরো ফ্রেমটা চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলবো ফ্রেম শিফট মিউটেশন। ঠিক আছে, দেখো নেক্সট এখানে যে চলে ক্রোমোজোমাল মিউটেশন। আচ্ছা ক্রোমোজোমাল মিউটেশন হতে পারে নাম্বারের বেসিসে আর স্ট্রাকচারালের বেসিসে। যদি দেখা যায় তোমার 2n নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে, হঠাৎ করে 3n নাম্বার অফ ক্রোমোজোম বডিতে হয়ে গেল বাই নন ডিসজাংশন, এই প্রসেসের মাধ্যমে যদি তোমার 2n থেকে 3n, 3n থেকে 4n, 4n থেকে তোমার হঠাৎ করে ক্রোমোজোম কাউন্ট করে দেখা যাচ্ছে তোমার বডিতে ক্রোমোজোম নাম্বার কত? 46টা নয় 69টা। এইটা যদি হয় তাহলে আমরা বলবো ইউপ্লয়েডি, ইউপ্লয়েডি। আর অ্যানিউপ্লয়েডি হচ্ছে একটা দুটো করে চেঞ্জ। দেখো ইউপ্লয়েডি মানে কি টোটাল জিনোমটাই চেঞ্জ হয়ে যায়, আমি একটু জিনোম বললাম না, হ্যাপ্লয়েড নাম্বার অফ সেট, এটাকে আমরা জিনোম বলি। তাহলে এই যে তুমি ভাবো হ্যাপ্লয়েড সেটস অফ নাম্বার কত আমাদের এন, এন মানে 23, আমাদের ডিপ্লয়েড কত 46। যদি কখন দেখা যায় যে এটা পলিপ্লয়েডই হয়ে যাচ্ছে 2n এর গ্রেটার দেন, মানে 3n হতে পারে, 4n হতে পারে, 5n হতে পারে, তাহলে এটা কি সার্ভাইভ করবে? সার্ভাইভ করবে না। কেন? আমরা সার্ভাইভ করবো একমাত্র 2n সিনারিওতে। তাই ইউপ্লয়েডি কথাটার অর্থই হচ্ছে তোমার যখন হ্যাপ্লয়েড নাম্বার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হারে হয়। আচ্ছা অ্যানিউপ্লয়েডি যেটা, সেটা হচ্ছে যখন আমাদের ক্রোমোজোম নাম্বার কত টোটাল 46, যখন একটা বেড়ে যায় তখন তাকে আমরা কি বলবো 47, যখন দুটো বেড়ে যায় 48 বা একটা কমে যায় তখন 45, একে আমরা বলবো অ্যানিউপ্লয়েডি। মানে টোটাল জিনোম ট্রিপলিং 4 গুণ 5 গুণ এরকম হচ্ছে না। এটা আমরা পড়েছি না, যেমন আমরা পড়েছিলাম টার্নার সিনড্রোম একটা কমে গেছে, ক্লাইনফেল্টার সিনড্রোম একটা বেড়ে গেছে, তো এটাকে বলা হয় ট্রাইজোমি। ট্রাইজোমি মানে একটা ক্রোমোজোম তিনটে হয়ে গেছে, তিনটে মানে বেসিক্যালি এক নাম্বার ক্রোমোজোম কটা দুটো থাকে, তো দুটো প্লাস 1 মানে কি আলটিমেটলি তিনটে হয়ে গেছে। যে ক্রোমোজোম দুটো থাকার কথা তার একটা বেড়ে গেছে, একে বলবো তিনটে। যে ক্রোমোজোম তিনটে দুটো থাকার কথা তার একটা কমে গেছে, এটাই বলা হয়। দেখো তাহলে ট্রাইজোমি হতে পারে, মোনোজমি হতে পারে, মানে আলটিমেটলি 46 প্লাস 1 আর 46 মাইনাস 1 এরকম হতে পারে, এটাকে আমরা বলবো অ্যানিউপ্লয়েডি। এটা কি নাম্বার, ক্রোমোজোম নাম্বার কম বেশি হওয়াকে আমরা এটা বলছি। আচ্ছা স্ট্রাকচারাল অল্টারেশন মানে কি? আচ্ছা দেখো একটা হচ্ছে ডিলিশন। আচ্ছা ডিলিশন মানে কি, ধরো তোমার কাছে একটা ক্রোমোজোম রয়েছে, এটা একটা ক্রোমোজোম, তো ক্রোমোজোমের কি হচ্ছে মিউটেশন, তো এই পোর্শনটা ডিলিট হয়ে গেল বা তোমার এই পোর্শনটা ডিলিট হয়ে গেল, তাহলে ক্রোমোজোমটা এখন কি এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে, তাহলে এই পোর্শনে যে জিন সেটা সিস্টেম থেকে হারিয়ে যাবে, তাহলে এর জন্য যে ক্যারেক্টার তৈরি হবে তাকে আমরা বলবো ডিলিশন। ক্রোমোজোম কি হয়েছে ডিলিট হয়ে গেছে। ডুপ্লিকেশন, ক্রোমোজোমের এত এত ডাবলিং হচ্ছে, হঠাৎ করে দেখা গেল এই ক্রোমোজোমটা এই পোর্শনটা ডবল হয়ে গেছে, মানে এই ক্রোমোজোমটা বড় হয়ে এখানে ডবল হয়ে গেছে জিনিসটা, তাহলে এটাকে আমরা বলবো ডুপ্লিকেশন। আচ্ছা ইনভার্সন, ইনভার্সন কি ক্রোমোজোমটা এরকম ছিল, এই পোর্শনটা না ঘুরে গেছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে গেছে, মানে আলটিমেটলি ক্রোমোজোমটা এরকমই আছে বাট এই পোর্শনটা এদিকে আর এই পোর্শনটা এদিকে, তাহলে কি জিন সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, এটাকে আমরা বলবো ইনভার্সন। আর ট্রান্সলোকেশন মানে হচ্ছে তোমার দুটো ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম রয়েছে আর এখানে একটা ক্রোমোজোম রয়েছে, ভাই একদম ওর সিনারিও, এর এইটা কেটে এর সঙ্গে জুড়ে গেছে আর এর এটা কেটে এর সঙ্গে জুড়ে গেছে, যখন দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে দিস ইজ কল্ড ট্রান্সলোকেশন। এরটা ওখানে জুড়েছে ওরটা এখানে জুড়েছে, যেটা আমরা কায়াজমা সৃষ্টির সময় করেছিলাম না সেম সিনারিও, এটাকে বলা হয় ট্রান্সলোকেশন। এটা আবিষ্কার করেছিলেন রবার্টসন, তাই রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন বলা হয় এটাকে। আচ্ছা ভেরিয়াস জেনেটিক ডিসঅর্ডার যদি আমরা দেখি, অলরেডি আমরা এমসিকিউ 0 তে পড়েছি ডিসঅর্ডারস কত প্রকারের হতে পারে,
অটোজোমাল ডিসঅর্ডারস আর সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। তো আচ্ছা, প্যাটাউ সিনড্রোম কি ধরনের ডিসঅর্ডার? অটোজোমাল। কেন? 13 নম্বর ক্রোমোজোমের কি হয়? ট্রাইজোমি হয়, মানে 13 নম্বর ক্রোমোজোমটা ট্রিপল হয়ে যায় ডাবলের জায়গায়। তো এটা মাথায় রাখতে হবে, প্যাটাউ সিনড্রোম মানে ট্রাইজোমি অফ 13, এডওয়ার্ড সিনড্রোম মানে ট্রাইজোমি অফ 18, আর তোমার ডাউন সিনড্রোম মানে হচ্ছে ট্রাইজোমি অফ 21। সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমে প্রবলেম হলে, ট্রাইজোমি নয় প্রবলেম, সাবস্টিটিউশন। মানে এখানে কি হয়, এখানে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে একটা 11 নম্বর ক্রোমোজোমের জিন অ্যাবসেন্ট থাকে, একটা প্রবলেম থাকে, সাবস্টিটিউশন বা অন্য কিছু দ্বারা রিপ্লেস হয়ে যায়। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া দেখো, এটা কিন্তু তোমার এখানেও সেম সাবস্টিটিউশন হয়। এতে কি হচ্ছে, এটা এক্স ক্রোমোজোমাল, তাই এটা এক্স বলা হয়েছে। দেখো এটা কি, এটা যখন তোমার সিকেল সেল অ্যানিমিয়া হয় তখন আরবিসি কি হয়, ক্রিসেন্ট শেপ হয়, মানে কাস্তে আকৃতির হয়ে যায়। আর তোমার যদি হিমোফিলিয়া এটা হয়, হিমোফিলিয়া মানে কি, রক্ত তঞ্চন বন্ধ হয়, মানে রক্ত তঞ্চন হয় না, কোথাও একটা কেটে গেলে কন্টিনিউয়াস রক্ত বেরিয়ে যায়। তো এটাকে বলা হয় রয়্যাল ডিজিজ। কেন? রয়্যাল ফ্যামিলিতে প্রথমেই হিমোফিলিয়া দেখা যায়, তাই বা ব্লিডিং ডিজিজ বলা হয়। ক্রমাগত ব্লাড বেরিয়ে যায়, ব্লাড ডু নট ক্লট, ব্লাড ক্লট করে না, তঞ্চিত হয় না। এটা এক প্রকারের রিসেসিভ এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। ক্লিয়ার? আচ্ছা, আর তো আমাদের ওটা রয়েছেই, আর দু একটা জাস্ট লিখে রাখো, এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, লিখে রাখো। কালার ব্লাইন্ডনেস দুটো লিখবো, কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস ও এক্স ক্রোমোজোমাল, এক্স ক্রোমোজোমাল। লেখো রিসেসিভ এক্স লিঙ্কড, রিসেসিভ এক্স লিঙ্কড, রিসেসিভ এক্স লিঙ্কড। টার্নার, টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এটা সেক্স বা এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। সেটা কিসের জন্য কি? এটা হচ্ছে এক্স ও হয়, আমরা জানি, স্টেরাইল, স্টেরাইল ফিমেল, আমরা আগেই পড়েছি। এটা এক্স ও এখানেও লিখতে পারো, মানে এক্স ও বা এক্স জিরো, স্টেরাইল ফিমেল। আর লাস্ট হচ্ছে তোমার ক্লাইনফেল্টার, ক্লাইনফেল্টার সিনড্রোম, এটাও এক্স ক্রোমোজোমাল। এখানে কি হয়, এক্স এক্স ওয়াই তৈরি করে। এরা কি ফেমিনাইজড মেল, মানে মেলের মধ্যে ফিমেল ক্যারেক্টার দেখা যায়, তাই একে বলা হয় ফেমিনাইজড মেল। হ্যাঁ, না সুপার মেল হচ্ছে এক্স ওয়াই ওয়াই, আর সুপার ফিমেল হচ্ছে এক্স এক্স এক্স, এগুলো আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, তাহলে এগুলো একটু জাস্ট আমরা দেখে নিলাম। ক্লিয়ার? তাহলে একটু দেখে নাও কি কি তাহলে এখান থেকে তোমাদের পড়তে হবে, সেটা বলে দিচ্ছি একবার। এখান থেকে কি না পড়লেই নয় সেটা বলছি, চলো মার্ক করে নাও, মার্ক করে নাও। প্রথমত হচ্ছে দেখো, ক্রোমোজোম কে আবিষ্কার করেন, কে অবজার্ভ করেন, এই দুটো পয়েন্ট লাগবে। আচ্ছা, এখানে যেটা লাগবে তোমার সেটা হচ্ছে কোন ক্রোমোজোমের তোমার তোমার ট্রিপ্লয়েড দেখা যায়, কার ক্ষেত্রে? অ্যাঞ্জিওস্পার্মের, এন্ডোস্পার্মের ক্ষেত্রে। আর যদি তুমি এইগুলো পড়তে পারো, এটা যেমন লাগে নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান সেক্স সেল 23। আর যদি এইগুলো পড়তে পারো তাহলে ভালো, এগুলো আসেনি এখন অবধি পরীক্ষা, বাট এই চারটে যদি সম্ভব হয় দেখে রেখো, এই চারটে। আচ্ছা, এখানে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে পলিডিন ক্রোমোজোম কোথায় দেখা যায়, ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় দেখা যায়, আর এটা বলেছিলাম আমরা নিউক্লিয়ার অর্গানাইজার কোথায় থাকে, সেটা হচ্ছে সেকেন্ড প্রাইমারি কনস্ট্রাকশন, আর সেকেন্ডারি কনস্ট্রাকশন যেটা বললাম, তো সেকেন্ডারি কনস্ট্রাকশনে এনওআর থাকে। এনওআর এর ফুল ফর্মটা কি সেটা একবার দেখে নেবে। আর দেখবে স্যাট ক্রোমোজোম কোথায় থাকে, স্যাট ক্রোমোজোম থাকে একদম ক্রোমোজোমের এন্ডে। আচ্ছা, এইদিকে যদি দেখো ক্রোমোজোম বেসিক্যালি এখান থেকে তোমার কি লাগে, এর কি কি সুগার থাকতে পারে, একটা রাইবোজ সুগার থাকতে পারে, একটা ডিঅক্সি রাইবোজ সুগার থাকতে পারে। আচ্ছা, পিউরিন কত প্রকারের হয়, পাইরিমিডিন কত প্রকারের হয়। আচ্ছা, পিউরিন পাইরিমিডিনের মধ্যে কি সম্পর্ক, এ কার সঙ্গে কটা বন্ড তৈরি করে, জি সি এর সঙ্গে কটা বন্ড তৈরি করে, বা এ ইউ এর সঙ্গে কটা বন্ড তৈরি করে, এইগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে। ঠিক আছে। আচ্ছা, হিস্টোন প্রোটিনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, নন হিস্টোন প্রোটিনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে। আচ্ছা, আরএনএ এর কত প্রকারের হয়ে থাকে, একটা মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, একটা ট্রান্সফার আরএনএ।
নেক্সট হচ্ছে তোমার এইদিকে এই পজিশনের বেসিসে ভাগটা একবার দেখবে, সেন্ট্রোমিয়ারের পজিশনের বেসিসে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক এটা। আর এইদিকে তুমি যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে তোমার লাগবে কি আমাদের মেলনেস হোলান্ডিক জিন, আর এক্স এক্স থাকলে ফিমেল, এক্স ওয়াই থাকলে মেল, আর ডিএনএ স্ট্রাকচারটা লাগবে, বিশেষ করে কি আবিষ্কার করেছেন, কত আলটিমেটলি এর ডিস্টেন্স, দুটোর মধ্যে কত গ্যাপ, এবং এ তো বললাম। ঠিক আছে, এটা গেল আমার। নেক্সট তুমি এদিকে যদি চলে যাও, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা কার থেকে কি তৈরি হচ্ছে। দেখো এখানে একটু বলে দিই, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ ফরমেশনও হতে পারে, তাকে আমরা বলি রেপ্লিকেশন। রেপ্লিকেশন কেন, যখন একটা মাতৃ সেল দুভাগে ভাগ হয়ে যায় তখন সেলের ক্রোমোজোম নাম্বার বা ডিএনএ ডবল হতে হয়, সেই জন্য ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসকে আমরা বলি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসকে আমরা বলি ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরির কনসেপ্টকে আমরা বলি ট্রান্সলেশন। ক্লিয়ার? আচ্ছা দেখো, আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে খুব কম সিনারিওতে, যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড থেকে ডবল স্ট্যান্ডার্ড, এটাকে আমরা বলি কি রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা কোথায় দেখা যায়, এইচআইভি ভাইরাসে, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। তাহলে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে আমরা কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা কোডন, এখানে তোমার যেটা লাগবে, কোডন কে আবিষ্কার করেছেন, কে নোবেল প্রাইজ পেয়েছেন, হরগোবিন্দ খোরানা, এটা লাগবে। কোডন 3টে করে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আচ্ছা মিউটেশনের ক্ষেত্রে এইগুলো তোমার অতটা লাগবে না, কিছুই লাগবে না এগুলো, যদি তোমার এইটা পড়তে পারো তাহলে সব থেকে ভালো হয়, জেনেটিক ডিসঅর্ডার, অটোজোমাল ডিসঅর্ডার এবং তোমার সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ব্যাস এটা করলেই হয়ে যাবে।